আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমরা দেখা যায় যে বিভিন্ন চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো বেড়ে গেছে। যে রিসেন্টলি ইসরায়েলেরকে ইস্যু করে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন বাটা শোরুম সহ বিভিন্ন সংস্থার প্রতি মানুষে কি করতেছে, মানুষে এটার উপরে আঘাত করতেছে এবং সেই সমস্ত জায়গা থেকে বিভিন্ন মালামাল লুট করতেছে। তো আসলে এইটা কি বাংলাদেশের কোনো আইনে বৈধ কিনা, অথবা এই কাজটা করা সঠিক কিনা, অথবা এই কাজটা করলে আপনার আইনগতভাবে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আজকের দেখা যায় যে সম্প্রতি আমাদের বাংলাদেশে 4 আগস্টের পরে বিভিন্ন রকমের চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো বেড়ে গেছে। আর এইটার সাথে জড়িত কারা, দেখা যায় যে অধিকাংশই স্টুডেন্ট আছে, তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষ এটার সাথে যুক্ত হয়েছে। তো এই রিসেন্টলি ইসরায়েল বিরোধী, অবশ্যই আমরা প্যালেস্টাইনকে ভালোবাসি, আমরা আমাদের ধর্মকে ভালোবাসি, রিলিজিয়াসকে ভালোবাসি, আমরা এরকম গণহত্যাকে আমরা ঘৃণা করি, আমরা অন্তর থেকে এই গণহত্যাকে, জেনোসাইডকে নিন্দা করি। কিন্তু এই নিন্দা করতে গিয়ে আমরা কি করছি, আমরা বাংলাদেশে অপরাধে জড়িয়ে যাচ্ছি। আমরা বাটা, সম্প্রতি দেখা যায় যে বাটা সহ বিভিন্ন শোরুমে গিয়ে, এই সমস্ত শোরুমগুলো, কেএফসিতে গিয়ে এই শোরুমগুলো ভেঙে চুরে সেখান থেকে মালামাল লুট করে নিয়ে আসছি। এটা কি আমাদের দেশের আইন, অথবা আমাদের দেশে আইন কি বলে, এই আইনের প্রেক্ষাপটে আমি আজকে আলোচনা করব। যদি আপনি এই সমস্ত কোনো কাজ করেন, বাংলাদেশের দণ্ডবিধি 1860 সালের যেটা আছে 379 ধারায়, যেটা যদি চুরি হয়, তাই আপনি একটা চুরির মামলায় পড়তে পারেন। যেমন বর্তমানে দেখা গেছে যে এই ঘটনার পরে কিন্তু অনেকেই গ্রেপ্তার হয়েছে। তো গ্রেপ্তার হওয়ার কারণে দেখা যায় যে একটা মানুষের, যদি আপনি স্টুডেন্ট হন অথবা আপনি অন্য কোনো পেশার হন, আপনি একটা মামলায় জড়ালে আপনার কি হবে, আপনার সময়, অর্থ, আপনার অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে। তো আপনি এটা করতে যাবেন না। যদি করতে যান তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, বাংলাদেশের দণ্ডবিধি 1860 সালের 379 ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে একটা মামলা রুজু হতে পারে। অথবা ধরেন এই যে কেএফসিতে অথবা বাটা শোরুমে দেখা যায় যে একসাথে অনেক লোক গিয়ে কি করলো, এগুলো ভাঙচুর করলো, এগুলো থেকে মালামাল লুণ্ঠন করলো। তো এইটা কি হয়, এটা হলো বাংলাদেশের দণ্ডবিধির 395 ধারায় আপনার বিরুদ্ধে একটা ডাকাতির মামলা হিসেবে একটা মামলা এজাহার, আপনার বিরুদ্ধে একটা মামলা ফাইলিং হতে পারে, একটা মামলা হতে পারে থানায় মামলা হলে সাধারণত দেখা যায় যে অনেক মানুষ গ্রেপ্তার হয়ে অনেক মানুষ কারাগারে যায়। তো এই যে আপনারা এই অপরাধগুলো নিজের হাতে তুলে নিচ্ছেন, এইগুলোর কারণে আপনার নিজের পরিবার, আপনার নিজের জীবন, আপনার বাবা মা কি হয়, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সাধারণত এই সমস্ত মামলাগুলো দীর্ঘমেয়াদী চলে। আপনারা জানেন না, যেটা আমি আপনাদেরকে জানাতে চাই, যেটা এই সমস্ত মামলাগুলো দীর্ঘ বছর আপনার আদালতে কি করতে হবে, আদালতে এই মামলাটা মুভ করতে হবে, মামলাটা কন্টেস্ট করতে হবে। তারপর আপনি এই দীর্ঘ বছর এই মামলাটা পরিচালনা করতে গিয়ে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার পরিবার, আপনার সংসার, আপনার পিতামাতা একটা ক্ষতিগ্রস্ত হবেন, আপনার লাইফের ক্যারিয়ার এটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা এই সমস্ত কোনো অপরাধে জড়িত হবেন না। এই সমস্ত অপরাধে জড়িত হলে দেখা যায় যে চূড়ান্তভাবে প্রমাণ হলে আপনার বিরুদ্ধে 5 বছর 10 বছর এরকম সাজা হতে পারে, অথবা মৃত্যুদণ্ড, অথবা জরিমানাও হতে পারে। তো আমি বলবো যে আপনারা এই সমস্ত কোনো অপরাধে না জড়িয়ে শান্তি শৃঙ্খলাভাবে আপনারা বজায় থাকবেন। যে কোনো প্রতিবাদ শান্তি শৃঙ্খলভাবে আপনারা সুশৃঙ্খলভাবে প্রতিবাদ করবেন। হোক সে যাতে এই প্রতিবাদ করতে যে যেন জনদুর্ভোগ, যাতে মানুষের অশান্তি, মানুষের কষ্ট যাতে না হয়, আমার ভাই যাতে কষ্ট না হয়, আমার রাস্তা ব্লক দিয়ে, ব্যারিকেড দিয়ে আমি আমার আন্দোলন করলাম, আমার পেছনে শত শত ভাই, আমার পিতা মাতা, অসুস্থ রোগী, তারা কি করলো, যে কষ্ট ভোগ করলো, এই কষ্ট যাতে আমরা অন্যকে না দেই। তো আমাদের অবশ্যই আমরা এটাকে, আমরা আমাদের ধর্মকে আমরা ভালোবাসি, আমরা ফিলিস্তিনকে ভালোবাসি, আমরা এই গণহত্যা চাই না, এই গণহত্যাকে আমরা তীব্র নিন্দা জানাই। এই তীব্র নিন্দা জানাতে যাতে আমরা কারো অপরাধে জড়িয়ে না পড়ি, এইটা হলো আপনাদের প্রতি আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ। তারপরে যদি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে যে এই সমস্ত অপরাধে কী ধরনের সাজা অথবা কী ধরনের আইনি পদক্ষেপ নিতে হবে, যদি আপনাদের এই সমস্ত কোনো বিষয় জানার ইচ্ছে থাকে, আমাদের ভিডিও কমেন্টের নিচে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।